হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। এই ভিডিওতে আমরা একটা ইন্টারেস্টিং চ্যাপ্টার বায়োমলিকুলস সম্পর্কে জানব। এই ভিডিওটি যদি তোমরা শেষ অবধি দেখো তবে আমি একটা কথা বলতে পারি, তোমাদের সমস্ত কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে এবং তোমাদের মধ্যে অ্যাবিলিটি এসে যাবে সমস্ত রকমের কোশ্চেন ট্যাকেল করা। ঠিক আছে, তো কথা না বাড়িয়ে চলো শুরু করি ভিডিওটি। তো সবার প্রথমে তোমাদের একাদশ শ্রেণী সেমিস্টার 1-এ সিলেবাসে রয়েছে কেমিক্যাল কনস্টিটিউয়েন্টস অফ লিভিং সেলস, বায়োমলিকুলস, স্ট্রাকচার অ্যান্ড ফাংশন অফ প্রোটিনস, কার্বোহাইড্রেটস, লিপিডস অ্যান্ড নিউক্লিক অ্যাসিডস। তারপর রয়েছে এনজাইম, রয়েছে এনজাইমের প্রকার, টাইপস, প্রপার্টিস, তাদের কার্যকলাপ, ধর্ম অ্যান্ড এনজাইম অ্যাকশন। তোমাদের সিলেবাসে যেগুলো রয়েছে একদম ডিটো এনসিইআরটিতে সেম টু সেম সিলেবাসে রয়েছে। তো আমি একটা কাজ করছি, এনসিইআরটি থেকে যত ইম্পর্টেন্ট লাইন্স সবগুলোকে একত্রে করে আমি একটা নোটস বানিয়েছি। তোমরা যদি এখান থেকে করো তো তোমাদের একাদশ শ্রেণীর যে সিলেবাস 1-এ 35 মার্কস রয়েছে এমসিকিউ, তা তো পুরো 35 আসবেই। তার সাথে নিট জেন পাসের মতো এক্সাম, আরও সমস্ত কম্পিটিটিভ এক্সাম যেগুলো বায়োলজি থাকে, সমস্ত কিছুর জন্য তোমরা সক্ষম হবে কোশ্চেনগুলো সলভ করার জন্য। তো খুব ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটি। এই চ্যাপ্টারটির সমস্ত কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, তো লাস্ট অবধি দেখতে থাকো। থ্যাংক ইউ। তো চলো শুরু করা যাক। সবার প্রথমে চ্যাপ্টারে শুরু হবে এই যে এনসিইআরটিতে রয়েছে কম্পোনেন্টস অফ লিভিং অর্গানিজম। লিভিং অর্গানিজম কি কি জিনিস নিয়ে গঠিত হয়। তারপর তোমাদের বলা হয়েছে হাউ টু ফাইন্ড অর্গানিক কম্পোনেন্টস অফ লিভিং অর্গানিজম, কি করে আমরা খুঁজব, হাউ টু ফাইন্ড। তার জন্য চলো আমরা একটা এক্সপেরিমেন্ট করবো, খুব সহজ একটা পরীক্ষা। আমরা একটা বিকার নেব, সে বিকারে কি করব, জীবজ টিস্যু নেব। দেখো বলেছে টেক লিভিং টিস্যু। এবার তাকে কি করব, আমরা ট্রাইক্লোরো অ্যাসিটিক অ্যাসিড CCl3COOH, এই যে অ্যাসিড মানে হচ্ছে COOH কার্বক্সিলিক অ্যাসিড, ট্রাইক্লোরো 3টে ক্লোরিন গ্রুপ রয়েছে CCl3। তাহলে আমরা ট্রাইক্লোরো অ্যাসিটিক অ্যাসিড নিয়ে কি করব, জীবজ যে টিস্যু রয়েছে সেইটাকে, জীবজ কলাটাকে আমরা ট্রাইক্লোরো অ্যাসিটিক অ্যাসিডটা ভালো করে গ্রাইন্ড করব, নিয়ে তারপর কি করব, তাকে স্ট্রেন করব, কটন দিয়ে তাকে স্ট্রেন করব। ধরো একটা ছাঁকনি রয়েছে, একটা ছাঁকনি, এরকম একটা ছাঁকনি, আর এই হচ্ছে একটা কাপ। ধরো আমরা চা খাবো, এবার কি করলাম, এর উপর দিয়ে ঢাললাম সবকিছু, সমস্ত মেটেরিয়ালস চা করে। তো কি হবে, চা পাতা, চায়ের লিকার যেগুলো রয়েছে সেগুলো ছাঁকনিতে আটকে যাবে, আর বাকি যেটা আমরা চা খাই সেটা কি করবো, কাপের মধ্যে চলে আসবে, এসে যাবে। তাই নয় কি, সেম টু সেম এক্সপেরিমেন্ট। এইখানে আমরা জীবজ লিভিং টিস্যুকে নিলাম, তাকে গ্রাইন্ড করলাম ট্রাইক্লোরো অ্যাসিটিক অ্যাসিড দিয়ে, এবং সেটাকে স্ট্রেন করলাম কটনের থ্রু দিয়ে। তো যেটা ফিল্ট্রেট পেলাম, এই যে নিচে যেগুলো পেয়ে গেলাম ফিল্ট্রেট, সেইটা কি, ফিল্ট্রেট জিনিসটা অ্যাসিড সলিউবল পুল। এই যে যেগুলো ফিল্ট্রেট পেলাম সেটা অ্যাসিড সলিউবল, এখানে নাম দিলাম অ্যাসিড সলিউবল পুল বা ফিল্ট্রেট বা বায়োমাইক্রোমলিকুল। তোমরা বলো এই ছাঁকনিতে যেগুলো আটকে গেল সেগুলো বড় বড় নিশ্চয়ই ছিল, ম্যাক্রো উপাদান, তাই জন্য তো আটকে গেল, তাই না? যদি এটা ছোট হতো তাহলে তো পড়ে যেত নিচে, তাহলে মাইক্রো জিনিসগুলো পড়ে গেছে, তাহলে বায়োমাইক্রোমলিকুল বলবো, সেটাকে বলবো ফিল্ট্রেট, যেগুলো ফিল্টার হয়ে পড়ে গেছে নিচে। আর যেগুলো রিটেন করে নিয়েছে মানে রিটেন্টেড, যেগুলো আটকে গিয়েছে উপরে, সেগুলো কি নিশ্চয়ই বড় উপাদান, তাকে আমরা বলবো রিটেন্টেড অর ইনসলিউবল পুল। সলিউবল হয়নি সেই কারণে তো আটকে গেছে, অ্যাসিড ইনসলিউবল পুল বা রিটেন্টেড বায়োম্যাক্রোমলিকুল। তাহলে ক্লিয়ার সমস্ত কিছু। চলো নেক্সট স্লাইডে যাই। এই যে দেখো এখানে একটা পার্থক্য অ্যাসিড সলিউবল পুল আর অ্যাসিড ইনসলিউবল পুলের মধ্যে। অ্যাসিড সলিউবলটা কি, ফিল্ট্রেট, যেটা ফিল্টার হয়ে নিচে পড়ে গেছে, চা খাচ্ছি আমরা চা, আর রিটেন্টেড যেটা আটকে গিয়েছে। এর মলিকুলার ওয়েট কেমন, ফিল্ট্রেটটা লো মলিকুলার ওয়েট, বায়ো মাইক্রোমলিকুল, ছোট ছোট মলিকুল, তাই তো ওগুলো নিচে কাপে এসেছে, ঠিক কি ভাই ঠিক। বায়ো মাইক্রোমলিকুল, এর মলিকুলার ওয়েট 18 থেকে 800 ডাল্টনের হয়। এই বায়ো মাইক্রোমলিকুলের মধ্যে কি কি থাকে, সুগার, অ্যামাইনো অ্যাসিড, নিউক্লিওটাইডস, আয়ন্স, অ্যাসিড, এগুলো থাকে। ঠিক আছে, আর এইগুলো কাকে রিপ্রেজেন্ট করে, সাইটোপ্লাজমিক কম্পোজিশনকে রিপ্রেজেন্ট করে। সিমিলারলি অ্যাসিড ইনসলভেবল পুল বা যেগুলো রিটেন্টেড সেগুলোর মলিকুলার ওয়েট হাই হয়, মলিকুলার ওয়েট গ্রেটার দ্যান 10,000 ডাল্টন, ভেরি ইম্পর্টেন্ট। কত, 10,000 ডাল্টনের উপর। আর এগুলো কি, এগুলো বায়ো ম্যাক্রোমলিকুল।
এর মধ্যে কি রয়েছে? কার্বোহাইড্রেট, প্রোটিন, নিউক্লিক অ্যাসিড। আর এটা কি? রিপ্রেজেন্ট সাইটোপ্লাজমিক প্লাস সেল অর্গানেলি কম্পোজিশন। এগুলো বেশি বেশি সেল অর্গানেলি রয়েছে, তাই জন্য তারা ছাঁকনির মধ্যে আটকে গেছে, তাই না? যেমন চাইল্ড লিকার যেরকম আটকে গিয়েছিল, সেম টু সেম, ডিট্টো সেম। নেক্সট একটা জিনিস জানবো আমরা, একটা এক্সেপশন রয়েছে। লিপিড আমরা কি বললাম? বায়ো ম্যাক্রোমলিকুল যেগুলা, সেগুলার মলিকুলার ওয়েট গ্রেটার দ্যান 10,000 ডাল্টন হবে, কিন্তু লিপিডের ওয়েট হচ্ছে 800 ডাল্টন। তাহলে কি হওয়া উচিত? বায়ো মাইক্রোমলিকুল হওয়া উচিত ছিল, কিন্তু লিপিড 800 ডাল্টন হওয়া সত্ত্বেও কনসিডার্ড অ্যাজ ম্যাক্রোমলিকুল। কেন 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 ম্যাক্রোমলিকুল কেন? বিকজ লিপিডস ফর্ম ভেসিকলস ইন অ্যাসিড ইনসলুবল পুল। এটা ভেসিকলস ফর্ম করে অ্যাসিড ইনসলুবল পুলে, সেই কারণে একে শুধুমাত্র ম্যাক্রোমলিকুল ধরা আছে, অনলি লিপিডকে। এটা একটা এক্সেপশন, এটা তোমরা একটু মাথায় রেখে দেবে, ঠিক আছে? চলো পরবর্তীতে আমরা যাই। নেক্সট তোমাদের রয়েছে কম্পোজিশন অফ সেল ওয়াটার, সবচেয়ে বেশি রয়েছে 70%। তারপর রয়েছে প্রোটিন 10%, কার্বোহাইড্রেট 3%, লিপিড 2%। একটু দেখে নেবে এটা। এবার সেম টু সেম, যেরকম আমরা অর্গানিক কম্পোনেন্টসকে পেলাম, এবার আমরা খুঁজবো ইনঅর্গানিক কম্পোনেন্টস। কি করে আমরা ইনঅর্গানিক কম্পোনেন্টস খুঁজবো? তার জন্য একটা মেথড আছে, ওটাকে বলবো ডিস্ট্রাকটিভ মেথড, ঠিক আছে? এবার এই ডিস্ট্রাকটিভ মেথডে কি করব? একটা লিভিং টিস্যু নিলাম, পাতাকে নিলাম, একটা পাতা নিলাম, পাতা নিয়ে কি করলাম? লিপ নিয়ে তাকে ড্রাই হিট করলাম, মানে শুকনো করলাম তাকে, পাতাটাকে। তারপরে শুকনো করলে কি হবে? ওয়াটার ইভাপোরেটস, মানে সমস্ত ওয়াটার বাষ্প হয়ে বেরিয়ে যাবে। এবার কি করব? বার্ন ইট, এটাকে জ্বালাবো। কি হবে জ্বালালে? কার্বন কম্পাউন্ডস গেটস অক্সিডাইজ টু গ্যাসেস ফ্রম অ্যাস কন্টেন্টস ইনঅর্গানিক এলিমেন্টস লাইক ক্যালসিয়াম। এবার যেগুলো জীবজ জিনিস থাকবে সেইগুলো অক্সিডাইজ হয়ে যাবে, গ্যাস হয়ে চলে যাবে, শুধুমাত্র ছাই পড়ে থাকবে। ছাইটা কি? ইনঅর্গানিক এলিমেন্টস লাইক ক্যালসিয়াম। এবার সেটাকে আমরা অ্যানালাইসিস করে ইনঅর্গানিক কম্পোনেন্টস পেয়ে যাবো এর মাধ্যমে। কি পড়ে থাকলো? ইনঅর্গানিক এলিমেন্টসই তো পড়ে থাকলো, লাইক ক্যালসিয়াম, এরকম টাইপসের, ম্যাগনেসিয়াম, তাই না? সেইভাবে আমরা ইনঅর্গানিক কম্পোনেন্টস পেয়ে যাবো। অর্গানিকগুলো সব জ্বলে যাবে, সেগুলো ইভাপোরেটস হয়ে চলে যাবে, গ্যাসেস ফর্মে বেরিয়ে যাবে। যেগুলো বাকি থাকবে সেগুলো ইনঅর্গানিক জিনিস, সেগুলোকে আমরা পেয়ে যাবো ইনঅর্গানিক। এইভাবে আমরা দেখতে পাবো কতটা ইনঅর্গানিক কম্পোনেন্টস রয়েছে। ক্লিয়ার? নেক্সট আমরা জানবো প্রোটিন। প্রোটিনটা হচ্ছে পলিমার অফ অ্যামাইনো অ্যাসিড। অনেকগুলো প্রোটিন মিলে 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 তৈরি হয় অ্যামাইনো অ্যাসিড। কি তৈরি হয়? অ্যামাইনো অ্যাসিড। এবার অ্যামাইনো অ্যাসিডের স্ট্রাকচার যদি দেখি, এইরকম হয়। সেখানে সি এইচ NH2 আর একটা অ্যাসিড গ্রুপ থাকে COOH। এইচটা হচ্ছে হাইড্রোজেন। এই যে দেখো এখানে স্ট্রাকচারটা রয়েছে, এইচ হচ্ছে হাইড্রোজেন, NH2 হচ্ছে একটা বেস অ্যামিন, আর COOH হচ্ছে অ্যাসিড, আর আর হচ্ছে ভেরিয়েবল গ্রুপ। ভেরিয়েবল কেন? আর এখানে বিভিন্ন রকম হতে পারে, এইচ হতে পারে আর এর মধ্যে, CH3 হতে পারে, OH হতে পারে। যদি আর এর জায়গায় এইচ হয় তাহলে সেটা হবে গ্লাইসিন, যদি আর এর জায়গায় যদি CH3 হয়, আমরা স্ট্রাকচার এক এক করে দেখব, সেটা হবে অ্যানালিন। আর এইচ এর জায়গায়, কারণ আর এর জায়গায় যদি OH হয় তাহলে সেটা হবে সিরিন, ঠিক আছে? আর এইখানে যদি COOH এর যদি মাত্রা যদি বাড়তে থাকে COOH, তাহলে সেইটাকে বলবো অ্যাসিডিক।
যদি NH2 এর মাত্রা বাড়তে থাকে তাহলে সেটা হবে বেসিক, আর যদি দুটো ইকুয়াল ইকুয়াল থাকে তাহলে সেটা হবে নিউট্রাল। তাহলে 4 রকমের জিনিস পাবো, একটা হচ্ছে অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিড, বেসিক অ্যামাইনো অ্যাসিড, নিউট্রাল অ্যামাইনো অ্যাসিড পাবো না? দেখো খুব খুব ইন্টারেস্টিং লাগতে চলেছে তোমাদের। চলো এটা ক্লিয়ার করে নিই পেজটা। ঠিক আছে, এর সমস্ত স্ট্রাকচার সম্পর্কে আসবো ওয়েট। তাহলে এত দূর অব্দি ক্লিয়ার। নেক্সট আমরা পড়বো জুইটার আয়ন সম্পর্কে। জুইটার আয়নটা কি জিনিস? এখানে দেখো RCH, তার সাথে আছে COO যেটা অ্যাসিড গ্রুপ। এখানে COOH এর যদি H প্লাসটা এখানে বেরিয়ে এসে এখানে বেসের সাথে যুক্ত হয় তাহলে এখানে NH3 প্লাস হয়ে গেল, আর এটা COO মাইনাস, এইটাকে আমরা বলবো জুইটার আয়ন। জুইটার আয়নের সংজ্ঞাটা এখানে লিখেছি, পড়ে নাও। A particular property of amino acid is the ionizable nature of basic NH2 got amine group and COOH group. Hence in the solution different pH the structure of amino acid changes under neutral condition. The amino acids exist in its deuterion form A, এই যে এটা deuterion form করেছে। Deuterion is a molecule that contains both positive and negative ion. ঠিক কি বে ঠিক, এখানে দেখো COO মাথা মাইনাস রয়েছে, NH3 প্লাস রয়েছে, তাহলে কি পজিটিভ নেগেটিভ বোথ ফর্ম করছে, তাই না? pH is called isoelectric pH. এটা কি আইসোইলেকট্রিক রয়েছে, তাই না? দুটোই প্লাস রয়েছে মাইনাস রয়েছে, এইটাই আমরা বলবো জুইটার আয়ন। সেরকম কিচ্ছু নেই, খুব ইজি, ক্লিয়ার। নেক্সট আমরা পড়ব প্রোটিন। চলো প্রোটিন সম্পর্কে জেনে নিই। এই যে প্রোটিন যেটা, সে প্রোটিনটা তৈরি হয় অ্যামাইনো অ্যাসিড নিয়ে। কি নিয়ে তৈরি হয়? অ্যামাইনো অ্যাসিড। এই অ্যামাইনো অ্যাসিড মিলে তৈরি হয় প্রোটিন। এবার কিভাবে তৈরি হয়, কতগুলো অ্যামাইনো অ্যাসিড নিয়ে তৈরি আমরা কি করে জানবো? মাথায় রাখবো মোর দেন 100 অ্যামাইনো অ্যাসিড। মোর দেন 100 অ্যামাইনো অ্যাসিডের পলিপেপটাইড নিয়ে কি তৈরি হবে? প্রোটিন তৈরি হবে। আর যার মলিকুলার ওয়েট হবে গ্রেটার দেন 10,000 ডাল্টন। ক্লিয়ার? লেখাটা তোমরা সঙ্গে সঙ্গে লিখে নেবে। অ্যামাইনো অ্যাসিড যেটা আছে, অ্যামাইনো অ্যাসিড নিয়ে তৈরি হবে প্রোটিন। কতগুলো? মোর দেন 100 অ্যামাইনো অ্যাসিড এর কার্বোহাইড্রেট চেন নিয়ে তৈরি হয়। এরকম অ্যামাইনো অ্যাসিডের চেন হতে প্রোটিন তৈরি হবে। কতগুলো? 100 বেশি অ্যামাইনো অ্যাসিডের চেন, যার মলিকুলার ওয়েট 10,000 ডাল্টনের বেশি হবে, অধিক হবে। তাহলে সেটাকে আমরা কি বলবো তখন? প্রোটিন বলবো। প্রোটিনের নেচার কিরকম হবে? নেচার হবে পলিপেপটাইড। কেন? 100 বেশি পলিপেপটাইড চেন নিয়ে তো তৈরি হচ্ছে, অ্যামাইনো অ্যাসিডের চেন নিয়ে তো প্রোটিন তৈরি হচ্ছে, তাই না? তাহলে নেচার হবে পলিপেপটাইড। এই দেখো বলেছে, দেখো দে আর লিনিয়ার চেইনস অফ অ্যামাইনো অ্যাসিড লিঙ্কড বাই পেপটাইড বন্ডস। ক্লিয়ার? এই বন্ডসটা একটা স্ট্রাকচারে দেখাবো, প্রোটিনের স্ট্রাকচার যখন দেখবো আমরা, ওখানে পেপটাইড বন্ড দেখতে পাবো আমরা, খুব খুব গুরুত্বপূর্ণ। কোন বন্ড দেখা যায়? পেপটাইড। ঠিক আছে। কোলাজেন একটা জিনিস আমরা মাথায় রাখবো, খুব খুব গুরুত্বপূর্ণ। কোলাজেন ইজ দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট প্রোটিন ইন অ্যানিমেল ওয়ার্ল্ড। সবচেয়ে অ্যাবান্ডেন্ট প্রোটিন কি? কোলাজেন। প্রোটিন ইজ এ হেটেরোপলিমার অ্যান্ড নট এ হোমোপলিমার। হেটেরোপলিমার মাথায় রাখবো, হোমো না, একই রকমের জিনিসপত্র নিয়ে তৈরি হয় না, হেটারো আলাদা আলাদা ভিন্ন ভিন্ন শেপের হয়। নেক্সট, এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস জানলাম, প্রোটিন ইজ এ হেটেরোপলিমার, কোলাজেন ইজ দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট অ্যানিমেল ওয়ার্ল্ড। সেরকম হোল বায়োস্ফিয়ারে রয়েছে একটা, হোল বায়োস্ফিয়ার। রাইবোজ, বিসফসফেট, কার্বক্সিলেজ, অক্সিডেজ, রুবিস্কো is the most abundant protein in whole biosphere region. whole biosphere, তাহলে হোল বায়োস্ফিয়ার খুব খুব গুরুত্বপূর্ণ, তোমরা কনফিউশন যেন না হয়ে যায়। কোলাজেন মানে অ্যানিমেল ওয়ার্ল্ড, আর হোল অফ বায়োস্ফিয়ারের হলেই রুবিস্কো। ঠিক আছে। এবার তোমাদের এনসিইআরটিতে একটা চার্ট রয়েছে, টেবিল রয়েছে, কোলাজেনের কাজ দিয়েছে। কোলাজেনটা কি এখানে একটু অস্পষ্ট বোঝা যাচ্ছে, যাই হোক একটু দেখে নেবে তোমরা। কোলাজেন হচ্ছে ইন্টারসেলুলার গ্রাউন্ড সাবস্টেন্স।
এটা টিস্যু চ্যাপ্টার আমরা দেখতে পাবো, কোলাজেনের কাজ, ইন্টারসেলুলার গ্রাউন্ড সার্কেল। তারপর রয়েছে ট্রিপসিন, তোমাদের ডাইজেশন অ্যাবজর্পশন একটা চ্যাপ্টার রয়েছিল যেটা তোমাদের এনসিইআরটি থেকে আউট করে দিয়েছে, বাট চ্যাপ্টারটি আমরা পড়াবো, খুব 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 ইন্টারেস্টিং চ্যাপ্টার। সেখানে তোমরা জানবে, এখন একটু জেনে রাখো ট্রিপসিনটা কি জিনিস। ট্রিপসিন হচ্ছে একটা এনজাইম যেটা আমাদের প্যানক্রিয়াস এ দেখতে পাবো, যেটা কি যায় ডাইজেশনে হেল্প করবে। ট্রিপসিন, কাইমোট্রিপসিন, ওকে, একটা এনজাইম। এইটুকুটা একটু এখন মাথায় রাখো ট্রিপসিনের কথাটা, ঠিক আছে। নেক্সট আমরা জানবো ইনুলিন। এই ইনুলিনটা কি জিনিস? ইনুলিনটা হচ্ছে একটা হরমোন, এটাও আমরা পরে পড়বো। অ্যান্টিবডি, এটা সবাই জানে, অ্যান্টিবডি কি করে? ইনফেকশনের এগেনস্টে ফাইট করে, তাহলে এটা জানবো। নেক্সট রয়েছে রিসেপ্টর, যেমন সেন্সারি রিসেপ্টর রয়েছে, স্মেল রিসেপ্টর রয়েছে। জীবের মধ্যে এরকম একটা যদি জীব হয়, এখানে অনেক রিসেপ্টর রয়েছে, টেস্ট বাস রয়েছে, আমি দেখাবো একদিন তোমাদের। একটা প্যাপিলে রয়েছে, এগুলোকে বলে, একটা হচ্ছে সার্কামভ্যালেন্ট প্যাপিলা, একটা হচ্ছে ফাঞ্জিফর্ম, একটা হচ্ছে ফিল্লিফর্ম, সব দেখাবো। চ্যাপ্টারটা খুব গুরুত্বপূর্ণ, খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার একটা, আমাদের দৈনন্দিন জীবনে খুব কাজে আসবে, ঠিক আছে। তো টেস্ট, এখানে রিসেপ্টর রয়েছে, হরমোনের রিসেপ্টর রয়েছে, ঠিক আছে। নেক্সট আমরা পড়বো গ্লুট4। গ্লুটে দেখো নামই GLU দিয়ে শুরু হচ্ছে, তাহলে এর কাজ হবে কি? এর কাজ হচ্ছে এনেবলস গ্লুকোজ ট্রান্সপোর্ট ইনটু সেলস, এটা এনেবলস করছে। এক মিনিট, একটু কাট হয়ে গেছিল, ঠিক আছে, ক্লিয়ার। চলো নেক্সট। নেক্সট স্ট্রাকচার অফ প্রোটিন পড়বো। প্রোটিনের অনেকগুলি স্ট্রাকচার আমরা দেখতে পাবো, প্রাইমারি স্ট্রাকচার, সেকেন্ডারি স্ট্রাকচার, টার্সিয়ারি স্ট্রাকচার। এ দেখো, এটা হচ্ছে প্রাইমারি স্ট্রাকচার, এরকম কয়েল করে হলো সেকেন্ডারি, আরো কুণ্ডলিকে হলো টার্সারি, আরো এরকম 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 করে প্রোটিনের কোয়াটারসোনারি স্ট্রাকচার। কোয়াটারসোনের মধ্যে রয়েছে হিমোগ্লোবিন, তাই না? আবার সেকেন্ডারি স্ট্রাকচার আলফা বিটা প্লেস সিড দেখতে পাবো। এটা কেউ তোমরা রিডিং দিয়ে নেবে, খুব গুরুত্বপূর্ণ নয়, জাস্ট রিডিং দিয়ে নেবে। তারপর তোমাদের একটা এনসিইআরটিতে সেকেন্ডারি মেটাবোলাইজের চার্ট রয়েছে, খুব খুব গুরুত্বপূর্ণ। পিগমেন্টস, অ্যালকালয়েডস, টার্পিনয়েডস, এগুলো একটু ড্রাগস কি কি রয়েছে একটু দেখে নেবে। তো এই চার্টটা একটু ভালো করে পড়ে নেবে তোমরা। এর মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস যেটা বারবার 5 স্টার দিচ্ছি আমি, সেইটা হচ্ছে ল্যাকটিনস। ল্যাকটিনসের মধ্যে রয়েছে কনকাভেলিন A, বারবার করে মুখস্থ করতে হবে তোমাদেরকে। তারপর অ্যালকালয়েডস, কিছু অ্যালকালয়েডসের নাম জিজ্ঞেস করবে, মরফিন, কোডিন, এসেন্সিয়াল অয়েল, আমরা ব্যবহার করি লেমন গ্রাস অয়েল। টক্সিনস, কিছু টক্সিনসের মধ্যে পাবা অ্যাব্রিন, রিসিন। পলিমারিক সাবস্ট্যান্স, রাবার গাম, সেলুলোজ। ড্রাগস, খুব খুব গুরুত্বপূর্ণ একটা ড্রাগস, ভিনব্লাস্টিন আর কার্কুমিন, দুটো তিনটা করে নাম রয়েছে, একটু দেখে নেবে তোমরা। ওকে স্টুডেন্টস, ক্লিয়ার। নেক্সট আমরা পড়ব প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি মেটাবোলাইটস। প্রাইমারি মেটাবোলাইটসের মধ্যে আমরা দেখব প্রাইমারি মেটাবোলাইটস আর মলিকিউল হুইচ হ্যাভ ইনডেফিনিটলি ফাংশনস, অনেকগুলো তাদের কার্যকলাপ রয়েছে, ওকে, অ্যান্ড নোন রোলস ইন নর্মাল ফিজিওলজিক্যাল প্রসেস, যেমন অ্যামাইনো অ্যাসিড, সুগারস, এগুলো হচ্ছে প্রাইমারি মেটাবোলাইটস। সেকেন্ডারি মেটাবোলাইটস কোনগুলো? সেকেন্ডারি মেটাবোলাইটস আর মলিকিউলস produced by plants, not animals, produced by plants, fungi, fungal and microbial cells, whose role or functions are not known, যাদের কার্যকলাপ আমাদের ঠিক জানা নেই। ওকে, ক্লিয়ার। নেক্সট আমরা পড়বো কার্বোহাইড্রেটস। এই কার্বোহাইড্রেটস এইভাবে না পড়ে আমি একটা চার্ট নিয়ে আসি, তারা তোলাতে তোমাদের খুব সুবিধা হবে। এই যে কার্বোহাইড্রেটসের এই চার্টটা লক্ষ্য করো। কার্বোহাইড্রেটস
এখানে কার্বোহাইড্রেটস আমরা শ্রেণীবিভাগ করব কোন বেসিসে করব? অন দ্য বেসিস অফ হাইড্রোলাইসিস, অন দ্য বেসিস অফ হাইড্রোলাইসিস। ক্লিয়ার? অন দ্য বেসিস অফ হাইড্রোলাইসিস, এটা একটু তোমরা লিখে নেবে, ছুটে গিয়েছে। হাইড্রোলাইসিসের বেসিসে শ্রেণীবিভাগ করলে আমরা দেখব কার্বোহাইড্রেট 3 ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে মনোস্যাকারাইড, একটা হচ্ছে অলিগোস্যাকারাইড, একটা হচ্ছে পলিস্যাকারাইড। মনোস্যাকারাইড কি? এইগুলো হচ্ছে সিম্পলেস্ট, এগুলো ডু নট হাইড্রোলাইজ, এগুলো হাইড্রোলাইজ করে না। অলিগোস্যাকারাইড কি? মেড আপ অফ 2 to 10, এখানে 9 করা আছে, 2 to 10, এটা 2 to 10, 2 থেকে 10 সুগার ইউনিটে ভেঙে যায়। আর যদি 2 to 10 সুগার ইউনিটে না ভেঙে যায়, তার চেয়ে বেশি ইউনিটে ভাঙে, 10-এর যদি বেশি ইউনিটে ভাঙে, তাকে বলবো পলিস্যাকারাইড, মানে 10-এর বেশি সুগার ইউনিট নিয়ে তৈরি, মেড আপ অফ মোর দ্যান 10, তাহলে সেটা হচ্ছে পলিস্যাকারাইড। এবার মনোস্যাকারাইডের মধ্যে রয়েছে হেক্সোজ, গ্লুকোজ, ফ্রুক্টোজ। এবার হেক্সোজটা কি? হেক্সোজটা হচ্ছে C6H12O6, যেটা হচ্ছে গ্লুকোজ, ব্লাড সুগার। ব্লাডে আমরা গ্লুকোজ টেস্ট করি, গ্লুকোজের ব্লাডের সুগার হচ্ছে গ্লুকোজ। ফ্রুক্টোজটা কি জিনিস? সুইটেস্ট সুগার, সবচেয়ে মিষ্টি সুগার, এটা কি নাম? ফ্রুক্টোজ। ব্রেন সুগারের নাম কি? গ্যালাক্টোজ। ওকে, নেক্সট ডাইস্যাকারাইডস কন্টেন 2 সুগার ইউনিট। 2 সুগার ইউনিটের মধ্যে ল্যাকটোজ হচ্ছে মিল্ক সুগার, একটু জাস্ট জেনারেল নলেজ জেনে রাখবা। ল্যাকটোজকে যদি আমরা ভাঙি তাহলে গ্লুকোজ আর গ্যালাক্টোজে ভাঙে, তাহলে টেবিল সুগার সুক্রোজ, গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজে ভেঙে যায়। মল্টোজটা গ্লুকোজ আর গ্লুকোজে ভাঙে মল্টোজ। আর ট্রাইস্যাকারাইড কন্টেন 3 সুগার ইউনিট, একটা উদাহরণ র্যাফিনোজ। আর পলিস্যাকারাইড যেগুলো মোর দ্যান 10 সুগার ইউনিট রয়েছে, তার উদাহরণ হচ্ছে সেলুলোজ, স্টার্চ, ইনসুলিন, গ্লাইকোজেন, কাইটিন। এইগুলো আমরা আলাদা আলাদাভাবে এবার পড়বো। চলো সব ফার্স্টে আমরা পড়বো গ্লাইকোজেন। সব ফার্স্টে আমরা পড়বো সেলুলোজটা কি জিনিস? হোমোপলিমার বা পলিস্যাকারাইড কন্টেনিং অফ ওয়ান টাইপ অফ মনোস্যাকারাইড। তখনই বললাম এক টাইপের মনোস্যাকারাইড নিয়ে তৈরি, যেমন গ্লুকোজ। এটা কোথায় পাওয়া যায়? ফাউন্ড ইন সেল ওয়াল অফ প্ল্যান্ট অ্যালগি। সেলুলোজ is the most abundant organic polymer on the earth. Most important line, সবচেয়ে most abundant organic polymer on the earth কি? সেলুলোজ। 10 স্টার মারতে পারো তোমরা। Ruminants can digest cellulose. Microbes in ruminants have cellulose enzyme. Ruminants যে মাইক্রোবস থাকে রুমিনেন্টসে, সেইগুলো সেলুলোজ এনজাইমকে ডাইজেস্ট করতে পারে। বাট হিউম্যান মানে মানুষ ক্যান নট ডাইজেস্ট সেলুলোজ। পেপার পাল্প ইউজেস সেলুলোজ। ঠিক আছে, নেক্সট আমরা পড়বো স্টার্চ। এই স্টার্চটা কি নিয়ে তৈরি হয়? স্টার্চ তৈরি হয়, এটা মেড আপ অফ অ্যামাইলোজ, প্লাস অ্যামাইলোপেকটিন। তোমরা একটু লিখে নেবে অ্যামাইলোপেকটিন। এই নোটসটা তোমাদের ডেসক্রিপশনে থাকবে, নোটসটা ডাউনলোড করে নেবে। খুব মোস্ট ইম্পর্টেন্ট লাইনসের নোটস এটা। এই স্টার্চটা তৈরি হচ্ছে তাহলে অ্যামাইলোজ আর অ্যামাইলোপেকটিন নিয়ে। এই অ্যামাইলোজ কত পার্সেন্ট? 15 থেকে 20%। আর অ্যামাইলোপেকটিন 85%। ঠিক আছে, ক্লিয়ার? এটা একটু তোমরা অ্যাডিশনাল নোটস করে নেবে তোমাদের নোটে। এবার স্টার্চ সম্পর্কে আমরা জানবো। স্টোর হাউস অফ এনার্জি ইন প্ল্যান্ট টিস্যু। স্টোর হাউস অফ এনার্জি ইন প্ল্যান্ট টিস্যু, এটা হচ্ছে হাউস অফ এনার্জি। প্ল্যান্ট টিস্যুতে হাউস অফ এনার্জি রূপে কাজ করে। স্টার্চ ফর্মস হেলিক্যাল সেকেন্ডারি স্ট্রাকচার, এটা হচ্ছে প্রাইমারি স্ট্রাকচার। আর এইটা এরকম আর একটু কয়েল করেছে সেকেন্ডারি স্ট্রাকচার, তাহলে স্টার্চ ফর্ম করছে সেকেন্ডারি স্ট্রাকচার। সেকেন্ডারি
Starch can hold iodine I2 molecules in the helical portion. স্টার্চ আয়োডিনকে হোল্ড করে দিতে পারে, ওর যে হেলিক্যাল পোর্শনে এই পোর্শনে আয়োডিনকে হোল্ড করে, এখানে আয়োডিন আটকে যেতে পারে। ঠিক আছে, খুব 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 গুরুত্বপূর্ণ একটা জিনিস। দ্য স্টার্চ আয়োডিন I2, এটা 1 2 না I2, দ্য স্টার্চ আয়োডিন I2 ইজ ব্লু ইন কালার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। স্টার্চ আর সেলুলারের মধ্যে তোমাকে যদি জিজ্ঞেস করে পার্থক্য বলো, তুমি বলবে স্টার্চ যেটা আয়োডিনকে হোল্ড করে নেয়, আয়োডিন এই আয়োডিনকে হোল্ড করে বলে এটা ব্লু কালার হয়। কি কালার হয়? ব্লু কালার। খুব খুব গুরুত্বপূর্ণ লাইন, ব্লু ইন কালার। কোন কালার? ব্লু কালার স্টার্চ। ঠিক আছে, চলো নেক্সট। নেক্সট আমরা বলবো গ্লাইকোজেন। গ্লাইকোজেনটা কি? স্টোর হাউস অফ এনার্জি ইন অ্যানিমাল টিস্যু। গ্লাইকোজেন কোথায় কোথায় থাকে তোমরা বলো দেখি? গ্লাইকোজেন কোথায় কোথায় থাকে? আমাদের লিভারে থাকে, লিভারে থাকে, মাসলে থাকে, তাই না? মাসলে গ্লাইকোজেন থাকে, ব্রেনে থাকে, ইত্যাদি জায়গায় এটা লিখে দিবে প্রেজেন্ট ইন মাসেল, লিভার অ্যান্ড ব্রেন অলসো, এভাবে লিখে দিবে প্রেজেন্ট ইন বলে লিখে দিবে। নেক্সট ইনসুলিন। ইনসুলিনটা কি জিনিস? ইনুলিন, সরি, ইনসুলিনটা হরমোনের, এটা পড়বো আমরা ইনুলিন। ইনুলিনটা কি জিনিস? পলিমার অফ ফ্রুক্টোজ, ফ্রুক্টোজের পলিমার। ওকে, নেক্সট কাইটিন। কাইটিনটা হচ্ছে কমপ্লেক্স পলিস্যাকারাইড, জটিল একটা পলিস্যাকারাইড। হোমোপলিমার অফ এন অ্যাসিটাইল গ্লুকোসামিন, এন অ্যাসিটাইল গ্লুকোসামিন ফর্মস এক্সোস্কেলেটন অফ ইনসেক্টস অ্যান্ড ফাঞ্জাই। ওকে, এটা কি ফর্ম করে? এক্সোস্কেলেটন, মানে বাইরের যে ত্বক তৈরি করে, ইনসেক্টস আর ফাইবারের বহির্ত্বক, সেটা তৈরি করে। In a polysaccharide chain, say glycogen, the right end is called reducing and the left end is called non-reducing. এরকম ভাবে একটা পলিস্যাকারাইডের চেইন যদি তৈরি হয়, লেফট সাইডের এন্ডটাকে আমরা বলবো, লেফট সাইডের এন্ডটা, এই যে বাঁ দিকের এন্ডটাকে বলবো নন রিডিউসিং, আর রাইট সাইড ডান দিকের এন্ডটাকে বলবো রিডিউসিং। মাথায় ঢুকলো? ক্লিয়ার? চলো, ভেরি গুড। নেক্সট আমরা এই চারটা তো দেখলাম। নেক্সট আমরা দেখব অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিডটা কি? দাঁড়া 1 মিনিট, এটা স্ট্রাকচার তোমাদের আমি বানিয়ে দিই। CH এর আগেও বানিয়েছিলাম, দাঁড়া এটা আমি নিব পেন্সিল। CH COOH আর NH2। এই যে এই আর গ্রুপটা কি বলেছিলাম এর আগে আমি বললাম, আর গ্রুপটা হচ্ছে ভেরিয়েবল গ্রুপ। এই আর গ্রুপটা দেখো, যদি H হয় এখানটা, যদি আর এর জায়গায় H বসাই তাহলে কি পাবো আমরা? গ্লাইসিন। আর এর জায়গায় যদি CH3 বসাই তাহলে পাবো অ্যানিলিন। আর এর জায়গায় যদি আমরা CH2OH বসাই কি পাবো? সিরিন পাবো। এবার তোমাদের কাছে একটা প্রশ্ন, তোমরা কেমিস্ট্রিতে তোমরা পড়বা বায়োমলিকিউল, তখন দেখবা এইটা হচ্ছে কাইরাল কার্বন। কাইরাল কার্বন কাকে বলবো আমরা? এই কার্বনের 4 সাইডে 4টা হাত, কার্বনের 4টা হাত রয়েছে, 4টা হাতে 4 রকমের ডিফারেন্ট গ্রুপ রয়েছে। COOH হাইড্রোজেন, বেসিক গ্রুপ অ্যামিন, আর আর গ্রুপ। তাহলে 4 ধরনের গ্রুপ রয়েছে। তো এই 4 ধরনের গ্রুপ থাকায় এইটাকে আমরা বলবো কাইরাল কার্বন। কি কার্বন? চিরাল কার্বন। একদম কাইরাল কার্বন বলবো। কিন্তু দেখো এই স্ট্রাকচার, গ্লাইসিনের স্ট্রাকচার দেখো, গ্লাইসিনের স্ট্রাকচারে এখানেও H রয়েছে, এখানেও H রয়েছে, এখানে H, আবার আরেকটা H, এখানেও H রয়েছে। এটা আর এর জায়গায় H রয়েছে, H। তাহলে এইটাকে আমরা চিরাল বলবো গ্লাইসিনকে? নো, এটা কাইরাল কার্বন নয়, কারণ 4 রকমের ডিফারেন্ট গ্রুপ নয় এখানে। তাহলে অপটিক্যালি অ্যাক্টিভ আর ইনঅ্যাক্টিভ এই জিনিসগুলো আমরা পড়বো। দাঁড়া, এটা ক্লিয়ার? তাহলে 4 ধরনের যেগুলো কাইরাল কার্বন, 4 ধরনের ডিফারেন্ট গ্রুপ রয়েছে, সবগুলো অপটিক্যালি অ্যাক্টিভ।
শুধুমাত্র কি ছাড়া, গ্লাইসিন ছাড়া। এটা কি অপটিক্যালিটি নয়, এটা অপটিক্যালিটি নয়। তাহলে এই স্ট্রাকচারগুলো ক্লিয়ার হলো। তো স্ট্রাকচারগুলো ভালো করে দেখবে। নেক্সট প্রপার্টি অ্যামাইনো অ্যাসিডের সাবস্টিটিউটেড মিথেন দেয়ার আর মেড আপ অফ কি কিনে তৈরি হয়, হাইড্রোজেন, এই যে হাইড্রোজেন, কার্বক্সিল গ্রুপ COOH গ্রুপ, অ্যামাইনো গ্রুপ NH2 গ্রুপ, আর ভেরিয়েবল গ্রুপ অ্যাজ R গ্রুপ। এখানে আর এর জায়গায় আমরা H বসেছি, এই ভেরিয়েবল গ্রুপ, তাই না? এগুলো নিয়ে গঠিত হয়। নেক্সট আমরা পড়বো ইসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। খুব খুব গুরুত্বপূর্ণ ইসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডের নাম। অ্যারাউন্ড 20 টাইপস অফ অ্যামাইনো অ্যাসিড আর ফাউন্ড ইন প্রোটিনস। 20 ধরনের অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়। এসেনশিয়াল কাকে বলবো? অ্যামাইনো অ্যাসিড হুইচ আর এসেনশিয়াল সাপ্লাইড থ্রু আওয়ার ডায়েট আর কল্ড এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। আর নন এসেনশিয়াল কি? যে সমস্ত অ্যামাইনো অ্যাসিড যেগুলো আমাদের বডি বানাতে পারে না, সেগুলো হচ্ছে নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। তাহলে ক্লিয়ার। চলো নেক্সট পেজে আমরা আসি। নিউক্লিক অ্যাসিড সম্পর্কে এবার আমরা জানবো। ডিএনএ ইজ এ ম্যাক্রোমলিকুল। নিউক্লিক অ্যাসিড এক্সিবিট সেকেন্ডারি স্ট্রাকচার। ডিএনএ ডবল হেলিক্স মডেল ওয়াজ প্রপোজড বাই ওয়াটসন অ্যান্ড ক্রিক। তোমরা 12 ক্লাসে পড়বে ডিএনএ ডবল হেলিক্স মডেল, ওয়াটসন অ্যান্ড ক্রিক এর দেওয়া। DNA is a polymer of nucleotide. Nucleotide is polymer DNA. Nucleotide is made up of 3 components: monosaccharides, phosphoric acid, and phosphate sugar. Phosphate sugar and heterocyclic compound. Phosphoric acid আর phosphate sugar একই জিনিস, আর একটা হচ্ছে heterocyclic compound. ওকে, আমরা এইটা তোমাদের এখন কনফিউশন হচ্ছে, একটু পরে দেখবা, আমি আবার এটা এসে দেখাবো, যখন স্ট্রাকচারের মাধ্যমে দেখাবো সম্পূর্ণ ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। এই যে নিউক্লিক অ্যাসিডটা একটা হেটারোসাইক্লিক রিং অফ পিউরিন। এবার আসবো আমরা পিউরিন কি নিয়ে গঠিত? অ্যাডিনিন আর গুয়ানিন, A+G। আর পাইরিমিডিন কি নিয়ে গঠিত? সাইটোসিন, থাইমিন, ইউরাসিল। তোমরা যখন 12-এ উঠবা তখন পড়বা 4 গ্রাফ রুল। 4 গ্রাফ রুলে কি বলবে? A+G = C+T। 4 গ্রাফ রুল। তো এখন জাস্ট এটাই করে জেনে রাখো, পিউরিন আর পিরিমিডিন। পিউরিনের মধ্যে রয়েছে অ্যাডিনিন, গুয়ানিন। পাইরিমিডিনের মধ্যে রয়েছে সাইটোসিন, থাইমিন। ইচ স্ট্যান্ড অ্যাপিয়ার্স লাইক এ হেলিক্যাল স্ট্রাকচার। এরকম একটা হেলিক্যাল স্ট্রাকচার ফর্ম করে। ক্লিয়ার? ইচ স্টেপ ascend the stand 36 degree. One full turn of the helical strand 10 base pair। এরকম ভাবে 10টা বেস পেয়ার থাকে। তো ডিএনএ স্ট্রাকচারটা তোমরা দেখবে তোমাদের বইয়ে, এরকম ভাবে একটা হেলিক্যাল টার্নের মধ্যে 10 বেস পেয়ার পাবে। যে একটা পিচ হবে, তার পিচের দৈর্ঘ্য কত? 34 অ্যাংস্ট্রম। দ্য রাইজ পার বেস পেয়ার, একটা বেস পেয়ার দৈর্ঘ্য 3.4 অ্যাংস্ট্রম। BDNA is the term given by right-handed DNA helix that is the most common of DNA. BDNA হচ্ছে most common DNA. তোমরা একটু ভালো করে এগুলো রিডিং পড়বে, সেরকম কিছু নেই। এগুলো 12 ক্লাসে তোমরা আবার নিউক্লিক অ্যাসিড সম্পর্কে ডিটেলসে পড়বে। তো এখন থেকে যদি তোমরা একটু করে জেনে রাখো, খুব হেল্প হবে, পরেও ভবিষ্যতে ইন ফিউচার তোমাদের খুব হেল্প হবে। তো চলো নেক্সট আমরা আসি। এই যে ডিএনএ বন্ডসের মধ্যে আমরা আসি। এই দেখো, তোমরা লক্ষ্য করো, এটা হচ্ছে নাইট্রোজেনাস বেস। আর দেখো 5 1 2 3 4 5 পেন্টোজ সুগার। এই নাইট্রোজেনাস বেস N2 বেস আর পেন্টোজ সুগারের মধ্যে রয়েছে N গ্লাইকোসিডিক বন্ড। কি বন্ড? N গ্লাইকোসিডিক বন্ড। আর পেন্টোজ সুগার এই হচ্ছে ফসফেট গ্রুপ, এর মধ্যে রয়েছে ফসফোডাইস্টার বন্ড, ফসফোএস্টার বন্ড। আর দুটো যদি ফসফেট গ্রুপ থাকে তাহলে ফসফোডাইস্টার বন্ড হবে। সরি। এবার খুব গুরুত্বপূর্ণ জিনিস, যেটা তোমাদের এখনো লাগবে, ক্লাস 12-এও লাগবে। এই কনসেপ্ট এখান থেকে না ক্লিয়ার হলে খুব সমস্যায় পড়তে হবে। দেখো, আমি এটা স্ট্রাকচারের মাধ্যমে একটু পরে স্ট্রাকচারে আসবো, তখন ভালো করে ওখানে দেখতে পাবে পেন্টোজ সুগার প্লাস, আমি আবার এই স্লাইডটা নিয়ে তোমাদেরকে দেখাবো যা বলেছি তা মিলছে কিনা। পেন্টোজ সুগার প্লাস নাইট্রোজেনাস বেস, এই দুটো যুক্ত হয়ে তৈরি হবে নিউক্লিওসাইড।
এবার নিউক্লিওসাইড যেটা তৈরি হলো নিউক্লিওসাইড, তার সাথে যদি ফসফেট গ্রুপ লাগাই তাহলে হবে নিউক্লিওটাইড। 5 প্রাইম এন্ড, দুটো এন্ড হবে, একটা 5 প্রাইম এন্ড, একটা 3 প্রাইম এন্ড। 5 প্রাইম এন্ডে ফ্রি ফসফেট গ্রুপ থাকবে, আর 3 প্রাইম এন্ডে ফ্রি ওইচ গ্রুপ থাকবে। তাহলে ক্লিয়ার, পেন্টোজ সুগার প্লাস নাইট্রোজেনাস বেস এগুলো নিউক্লিওটাইড, নিউক্লিওসাইড আর ফসফেট গ্রুপ, এরকম ক্লিয়ার হলো। আর আরএনএ রাইবো নিউক্লিক অ্যাসিড, এর ক্ষেত্রে সুগার হবে রাইবো সুগার। রাইবো সুগারটা কোন প্রাইম এন্ডে থাকবে? 2 কার্বনের সাথে রাইবো সুগার ওএইচ গ্রুপ যুক্ত থাকবে, 2 কার্বনের সাথে 2 ডিগ্রি, 2 নম্বর কার্বনের সাথে ওএইচ গ্রুপ যুক্ত থাকবে। যদি আমি তোমাদের স্ট্রাকচার না থাকলে বুঝতে পারবে না, আরএনএ স্ট্রাকচারে যদি ইউরাসিল একটা আছে, ওই ইউরাসিলের জায়গায় আমরা যদি থাইমিন একটা জায়গাতে থাইমিন থাকবে 3 প্রাইম, এই থাইমিনের জায়গায় যদি আমরা ইউরাসিল বসাই তাহলে সেটা 5 মিথাইল ইউরাসিল। দাঁড়া তোমাদের আমি দেখাই 1 মিনিট। এই দেখো, এই স্ট্রাকচারগুলো আমি যখন দেখাবো তখন এগুলো একদম পুরো কনসেপ্ট ক্লিয়ার হবে, থিওরি যেগুলো পড়ছে তার সাথে স্ট্রাকচার মিলছে কিনা। তখন সেটাকে বলবো থাইমিনের জায়গায় যদি ইউরাসিল আমরা যুক্ত করি তাহলে 3 মিথাইল ইউরাসিল, থাইমিনের জায়গায় ইউরাসিল যুক্ত হয়ে যাবে, তাই না? তাহলে তার নাম কি হবে? 3 মিথাইল ইউরাসিল। জাস্ট একটু জেনে রাখো, এখন পরে স্ট্রাকচার হলে সব ক্লিয়ার হবে, খুব বেশি ঘাবড়াবার কিছু নেই এতে, ঠিক আছে? দেখো এবার নিউক্লিওসাইড আর নিউক্লিওটাইডসের কিছু নাম দিয়েছে। নিউক্লিওসাইডটা তাহলে আমি কি বলেছিলাম? নিউক্লিওসাইড বলেছিলাম যখন ফসফেট সুগারের সাথে নাইট্রোজেনাস বেস যুক্ত হবে, তাই না? এই যে এখানে লেখা আছে দেখো, তখন নিউক্লিওসাইড। এবার তার সাথে যদি ফসফেট গ্রুপ যুক্ত হয় যখন নিউক্লিওসাইড, অ্যাডিনোসিন প্লাস ফসফেট, তাহলে কি হবে? অ্যাডিনাইলিক অ্যাসিড। গুয়ানোসিন প্লাস ফসফেট, গুয়ানাইলিক অ্যাসিড। থাইমিডিন প্লাস ফসফেট, থাইমিডিলিক অ্যাসিড। ইউরেডিন প্লাস ফসফেট, ইউরেডিলিক অ্যাসিড। সাইটোডিন প্লাস ফসফেট, সাইটোটাইলিক অ্যাসিড। এগুলো এমসিকিউতে দিয়ে দিতে পারে, এরকম ভাবে ধরো দিয়ে দিল অ্যাডিনিন প্লাস ফসফেট ইজ ইকুয়াল টু ড্যাশ, তখন কি বসাবা? অ্যাডিনাইলিক অ্যাসিড। নামের মধ্যে আছে অ্যাডিনোসিন প্লাস ফসফেট, গুয়ানিন প্লাস হবে গুয়ানাইলিক অ্যাসিড, লাইক অ্যাসিড যুক্ত করে দেবা, ঠিক আছে? ক্লিয়ার? এবার স্ট্রাকচার দেখবো একটু পরে। নেক্সট আমরা পড়বো লিপিডস। রুলটা আমি নিই। লিপিডসের মধ্যে আমরা দেখব ফ্যাটি অ্যাসিডও থাকতে পারে, গ্লিসারলও থাকতে পারে, ফসফোলিপিডও থাকতে পারে, বা ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল মিলে থাকতে পারে। A fatty acid has a carboxyl group attached to an R group। দেখাবো R গ্রুপের ওখানে কার্বক্সিল গ্রুপ থাকবে। পালমিটিক অ্যাসিড, এই যে স্ট্রাকচারটা কিরকম হবে তোমরা যদি দেখো, এই দেখো এরকম ভাবে হবে RCOOH, এইটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড। এবার এই ফ্যাটি অ্যাসিডটা 1 থেকে কত কার্বন যুক্ত হতে পারে? 19 কার্বন যুক্ত হতে পারে। এটা যদি 16 কার্বন যুক্ত হয় তার নাম কি আমরা পড়বো? তার নাম হবে পালমিটিক অ্যাসিড। এবার অ্যারাকোনয়েড অ্যাসিড হ্যাজ 20 কার্বন, এটা যদি 20 কার্বনের হয় তাহলে তার নাম কি পড়বো? অ্যারাকোনয়েড অ্যাসিড। ঠিক আছে, ক্লিয়ার? এই দুটো নাম ভালো করে পড়বে তোমরা। পালমিটিক অ্যাসিড 16 কার্বন, অ্যারাকোনয়েড অ্যাসিড 20 কার্বন। স্ট্রাকচারটা বুঝতে পারলে কিরকম হয়। এবার আমরা ফ্যাটি অ্যাসিড 2 প্রকার পাবো, একটা হচ্ছে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, একটা হচ্ছে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। কেমিস্ট্রি তো তাই, যখন এই স্যাচুরেশনের কথা আসবে তখন সেখানে সিঙ্গেল বন্ড থাকবে, কোনো রকম ডাবল বন্ড থাকবে না। তাহলে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডে কি হবে? নো ডাবল বন্ড ফাউন্ড, কোনো রকম ডাবল বন্ড থাকবে না। আনস্যাচুরেটেড কি? ফাইন্ড ওয়ান অর মোর সি ডাবল বন্ড সি বন্ডস আর ফাউন্ড। ক্লিয়ার? নেক্সট আমরা পড়বো গ্লিসারল। গ্লিসারল দেখো নামের মধ্যে ওএল আছে। তোমরা এতদিনে কেমিস্ট্রি নিশ্চয় অর্গানিক কেমিস্ট্রি পড়েছো। ওএল মানে কি? ওএল মানে কি? ওএইচ গ্রুপ, একদম হাইড্রক্সি গ্রুপ। ভেরি গুড স্টুডেন্টস, তোমরা কিন্তু কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগছে লেকচারসগুলো, আর এই নোটস তোমরা পেয়ে যাবে। আর হ্যাঁ, এই ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে, তো এই যে সমস্ত কোশ্চেন প্র্যাকটিসে একটা সেপারেট ভিডিও আমি করবো, কারণ কোশ্চেন প্র্যাকটিস মোস্ট ইম্পর্টেন্ট। তো আজকেই কিছুক্ষণ পরে আরেকটা ভিডিও আসবে, যত পিআইকিউ যত মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন সব করে দেবো। সেমিস্টার 1 35 আউট অফ 35 চায়, আর কিছুই না। প্লাস নিট জেন পাসের ফুল মার্কস চাই, আর কিছুই চাই না, এইটুকুটা চাই। চলো এবার আমরা লেকচারে চলে আসি। গ্লিসারল। গ্লিসারলের স্ট্রাকচারটা একটু দেখো, খুব ইন্টারেস্টিং স্ট্রাকচার। কি বললাম? অল, নামের মধ্যেই লুকিয়ে আছে অল। তাহলে স্ট্রাকচারটা যদি আমরা বানাই
CH2 CH2 সাথে কি দেব OH OH, তাই না? এটা হচ্ছে গ্লিসারল। গ্লিসারল ইজ এ ট্রাইহাইড্রক্সি ফসফেট। কটা হাইড্রক্সি গ্রুপ? একটা, দুটা, তিনটে। ট্রাইহাইড্রক্সি ফসফেট। Many lipids have both glycerol and fatty acid. Here fatty acids are found in esterified with glycerol. Clear? Next আমরা পড়ব ফসফোলিপিড। ফসফোলিপিড দেখো নামের মধ্যেই লুকিয়ে আছে ফসফো, মানে এমন একটা লিপিড যার মধ্যে ফসফরাস গ্রুপ রয়েছে। দেখো ফসফোলিপিডস হ্যাভ ফসফরাস ইন দেম, মানে এমন একটা লিপিড যার মধ্যে ফসফরাস গ্রুপ রয়েছে। এর উদাহরণ আমরা পড়বো লেসিথিন। খুব 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 গুরুত্বপূর্ণ, লাল কালি দিতে হবে, খুব খুব গুরুত্বপূর্ণ। লেসিথিন মেজর কম্পোনেন্ট অফ বাইলেয়ার সেল মেমব্রেন। তোমাদের যখন হিউম্যান ফিজিওলজি পড়াবো তখন এই লেসিথিন দেখবে কি করে অ্যালভিওলাইকে চিপসে থেকে তাকে বেলুনের মতো ফুলিয়ে দেবে। লেসিথিন, এই লেসিথিনের কারণে কত কিছু হয় লাংসে, সারফেক্ট্যান্ট হিসেবে কাজ করে লেসিথিন, একটা সারফেক্ট্যান্ট। তো খুব খুব ইন্টারেস্টিং হবে ব্রিদিং এক্সচেঞ্জ চ্যাপ্টার, তো সেখানে আমি দেখাবো হিউম্যান ফিজিও, একদম পুরো ক্লিস্টার ক্লিয়ার, একদম 3D অ্যানিমেশনের সাথে দেখাবো, মানে হচ্ছে ইন্টারেস্টিং কিছু হবে না। তো তাহলে মাথায় থাকলো লেসিথিন মেজর কম্পোনেন্ট অফ বাইলেয়ার সেল মেমব্রেন। ঠিক আছে, আরেকটা জিনিস আমরা দেখবো, দেখো নার্ভাস সেলের মধ্যে একটা মাইলিন শীট আমরা ছোটবেলা থেকে পড়েছি, না পড়লে আমরা নার্ভাস সিস্টেম যে চ্যাপ্টার আছে সেখানে দেখবো। মাইলিন শীট অফ নার্ভাস সেলে দেখো, এই যে স্ক্রিনটা দাঁড়া এক মিনিট, এই যে হাইলাইট করি, হাইলাইট হচ্ছে, দাঁড়া এক মিনিট, হ্যাঁ স্ফিঙ্গোলিপিড, এক মিনিট, এসেছি, যাই হোক এটা হাইলাইট হচ্ছে না। স্ফিঙ্গোলিপিড এটা কোথায় পাবো? ফাউন্ড ইন মাইলিন শীট অফ নার্ভাস সেল। কি নাম বললাম? স্ফিঙ্গোলিপিড। ভেরি গুড, চলো নেক্সট আছে, তাহলে ক্লিয়ার হচ্ছে তো। নেক্সট আমরা পড়বো ডাইনামিক স্টেট বডি অফ বডি কনস্টিটিউয়েন্টস। যে মেটাবলিক পাথওয়ে হয় আমাদের, সেটা সিরিজ অফ রিয়াকশন, অনেক রিয়াকশনের দ্বারা হয়। দুটো পাথওয়ে ফলো হয়, একটা হচ্ছে অ্যানাবলিক পাথওয়ে, একটা হচ্ছে ক্যাটাবলিক পাথওয়ে। মাথায় রাখবে অ্যানাবলিক পাথওয়েটা কি? সিম্পল স্ট্রাকচার থেকে কমপ্লেক্স স্ট্রাকচার বানানো, সেখানে এনার্জি অনেক কনজিউম হয়। ক্যাটাবলিকটা ঠিক উল্টো, কমপ্লেক্স থেকে সিম্পল ফর্মে হয়, সেটাতে এনার্জি রিলিজ হয়। এর উদাহরণ কি? অ্যানাবলিক পাথওয়ে, অ্যানাবলিক পাথওয়ের উদাহরণ হচ্ছে অ্যাসিটিক বিকামস কোলেস্টেরল হয়ে যায়, এটা হচ্ছে অ্যানাবলিক পাথওয়ে। আর ক্যাটাবলিক পাথওয়ে গ্লুকোজ বিকাম ল্যাকটিক অ্যাসিড, একটু জাস্ট দেখে রাখবে। তো নেক্সট আমরা আসবো এই যে স্ট্রাকচার, খুব খুব গুরুত্বপূর্ণ।